নমস্কার। আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইয়ের প্রথম পর্বে ৬ নম্বর পরিচ্ছেদ। ১৯১৫ সালে জ্যাঠামশায়ের মৃত্যুর একটা কারণ শুনেছিলাম যে যুদ্ধের জন্যে বিলেত থেকে ওষুধপত্র আসা বন্ধ হয়েছিল। দেশে তখন বিশেষ ওষুধপত্র তৈরি হতো না, আর শুধু ওষুধ কেন, সাবান, এসেন্স, ক্রিমও খুব কমই তৈরি হতো। তাই পিসেমশাই যখন এইচ বোস পারফিউমার বলে প্রসাধনী জিনিস, পানের মশলা ইত্যাদির কারখানা ও দোকান খুলেছিলেন, লোকে ধন্য ধন্য করেছিল। মাথার তেল কুন্তলিনের কি সুখ্যাতি! অতকাল আগেও পিসেমশাই বিজ্ঞাপন দেবার গুরুত্ব বুঝতেন। কুন্তলিন পুরস্কারের ব্যবস্থা করেছিলেন, ছোট গল্পের প্রতিযোগিতা, সবচাইতে ভালো গল্পগুলো খুদে এক বই হয়ে বেরুতো। বইয়ের নামও কুন্তলিন পুরস্কার। যতদূর জানি দুটি মাত্র নিয়ম ছিল, গল্প মৌলিক হওয়া চাই আর কোথাও না কোথাও কুন্তলিন বা দেলখোসের উল্লেখ থাকা চাই। আর একটু বড় হয়েই পড়তে শুরু করেছিলাম বইটাকে, বেজায় ভালো লাগতো। কিন্তু যুদ্ধের জন্য প্রসাধনী ব্যবসার সুবিধা হলেও জ্যাঠামশায়ের অমূল্য জীবন 52 বছর বয়সে শেষ হয়ে গেল। পরে শুনেছিলাম তাঁর মৃত্যু বড় সুন্দর, কোনো ক্ষোভ অভিযোগ ছিল না, শান্ত প্রসন্নভাবে নিজেকে সমর্পণ করেছিলেন। তাঁর লেখা একটি গান আছে, হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। তবে আর ভাবনা কিসের? মৃত্যুর দিন ভোরে একটা ছোট্ট পাখি এসে ঘরের জানলায় বসে ডাকছিল, মনে হচ্ছিল বলছে পথ পা, পথ পা। জ্যাঠামশাই জ্যাঠাইমাকে বলেছিলেন, ওই শোনো, আমার ডাক এসেছে। তারপর স্ত্রী, পুত্র, পরিবার, সোনার সংসার, কত আশা নিয়ে কত কষ্টে গড়ে তোলা ইউরাই অ্যান্ড সন্স সব ফেলে রেখে দিব্যি নিশ্চিন্ত মনে স্বর্গে চলে গেলেন। আমার বরদা সুকুমারের বয়স তখন 28 বছর। শিলংয়ে আমরা ছোটরা এসবের কিছুই বুঝতে পারিনি। সত্যি কথা বলতে কি, ব্যক্তিগতভাবে জ্যাঠামশায়ের অভাব আমাদের স্পর্শ করেনি। আমাদের জীবন যেমন চলছিল তেমনই চলতে লাগলো। শুধু মায়ের মুখখানিকে বড়ই ম্লান দেখাতো। বোধহয় কলকাতায় এসে সকলের সঙ্গে মিশে যেতে ইচ্ছে করত। কিন্তু 6টি ছেলে মেয়ে নিয়ে এসে তো চারটিখানিক কথা নয়। বলতেন, ওই আমি সত্যিকার বাপকে হারিয়েছিলাম। নিজের মা বাপের কাজ ছাড়া হলাম যখন, তখনও জ্ঞানচক্ষু ফোটেনি। নিজের মায়ের কথা মার মনে পড়তো না, খালি মনে হতো একটা বন্ধ দরজার ওপর থেকে শিকলি তোলা। তার বাইরে মা আর বড় মাসিমা দাঁড়িয়ে, আর বড় মাসিমা মাকে বলছেন, ওই ঘরে মা আছে, ওরা আমাদের মার কাছে যেতে দিচ্ছে না। লাফিয়ে লাফিয়ে কেবলই শিকলি খোলার চেষ্টা করে কেঁদে মাকে বলছেন, ওরে তুই কাঁদছিস না কেন? তুই ছোট, তুই কাঁদলে ওরা নিশ্চয়ই দরজা খুলে দেবে। আমি যে বড় হয়ে গেছি। বড় মাসিমার বয়স তখন 5 বছর। এখন ভাবি, ওই মা মাসির মেয়ে হয়ে সারা জীবন ছোটদের জন্য বই লেখা ছাড়া আমার উপায় কি ছিল? আমাদের কাছে জ্যাঠামশাই ছিলেন একটা সুন্দর ছবির মতো। এই বই দেখছেন, এই বেহালা বাজাচ্ছেন, এই ইজেলের সামনে দাঁড়িয়ে ছবি আঁকছেন। চমৎকার তেল রঙের ছবিও আঁকতেন, প্রাকৃতিক দৃশ্যেরই বেশিরভাগ। আমার কাছে তাঁর আঁকা উশ্রী নদীর ছোট একটা তেল রঙের ছবি আছে। তার সঙ্গে কত কথা জড়িয়ে আছে। বিয়ে হয়ে মা বাবার সঙ্গে দেরাদুন চলে যাচ্ছেন। জ্যাঠামশাই একাধারে বরকর্তা কন্যাকর্তা। বিদায় দেবার সময় জিজ্ঞাসা করেছিলেন, কি দেব তোমায়? মা বলেছিলেন, ছোট একখানি ছবি, বড় হলে নিয়ে যেতে অসুবিধা হবে। এই সেই ছবি। ছবির মতো হলেও দিনে দিনে বুঝতে পারি আমার মন তাঁর হাতেই গড়া হয়েছিল। তাঁর পুরনো লেখা পড়তে গিয়ে কত সময় গায়ে কাঁটা দিয়ে উঠেছে। দেখেছি যে ভাষাকে আমি নিতান্ত আমার নিজের মৌলিক ভাষা বলে অনেক দিন ভেবে এসেছি, তাও জ্যাঠামশায়ের দেওয়া। তিনি যাকে ভালো বলেছেন আমারও তাকে ভালো লাগে। তিনি যাতে মজা পেয়েছেন আমিও পাই। এদিকে প্রথম মহাযুদ্ধ তখনও চলেছিল। 1915 সালের শেষে স্কুলের পুরস্কার বিতরণের দিন আমাদের সকলকে ছবির বই, খেলনা, পুতুল না দিয়ে বড় বড় কার্ড দেওয়া হলো। তাতে ইউরোপের ম্যাপ আঁকা। ম্যাপের মধ্যিখানে ইউনিয়ন জ্যাক কাঁধে নিয়ে একজন স্কুলের মেয়ে দাঁড়িয়ে আছে। শুনলাম
আমাদের পুরস্কারের টাকা সোলজারদের সাহায্যে গেছে। বড়রা কেউ কেউ বললেন, নেটিভ সোলজারদের সাহায্যে নয়। নিশ্চয়ই মনের মধ্যে খচ করে লেগেছিল। তাই যদি সত্যি হয়? এর মধ্যে একসময় বাবা বলে বসলেন, যুদ্ধে যাব। আমরা তো রোমাঞ্চিত। আশ্চর্য লাগে ভাবতে যে বাবার বিপত্তির কথা একবারও মনে হলো না। বাবা খাকি পোশাক পরে বন্দুক ঘাড়ে লড়াই করতে যাবেন ভেবেও আমাদের সে কি উত্তেজনা। বন্দুক বাবার একটা ছিলই। বেঘো বনে কাজ করতে হতো, বন্দুক ছাড়া চলবে কেন? সেটাকে বাবা মাঝে মাঝে তেল দিয়ে ন্যাকড়া দিয়ে পরিষ্কারও করতেন। তুলে দেখেছি বেজায় ভারী। এখন বাঘ না মেরে বন্দুক তুলে বাবা গুড়ুম গুড়ুম করে দুষ্টু জার্মান মারবেন ভেবেও গা শিরশির করে উঠত। প্রাণপণ চেষ্টা করেছিলেন বাবা। আপিসের ছোট সাহেবরা দুজন চলেও গেল, তবু বাবাকে নিল না। বাবার রাগ দেখে কি? ওই সাহেবগুলো কুঁড়ে মদ খায়, কোনো কাজ জানে না, ওদের নিল আর বাবাকে বাদ দিল। কই দাঁড়াক তো ওরা বাবার পাশে খেলার মাঠে, বন্দুক তাক করুক তো বাবার মতো, দেখা যাক তো কার শরীর বেশি শক্ত। বলা বাহুল্য, হম্বিতম্বি করে কোনো ফল হলো না। বড় সাহেব ডেকে বললেন, আমিও তো যাচ্ছি না। আমাদের হলো গিয়ে এসেনশিয়াল সার্ভিস। ম্যাপ তৈরিও যুদ্ধের কাজে লাগে। যুদ্ধ ছড়িয়ে পড়ে একদিন এদিকেও আসবে না কে বলে? যুদ্ধ ছড়িয়ে পড়ে একদিন এদিকেও আসবে না কে বলেছে? তবু বাবা বাড়িতে গজগজ করতেন, আমরা শুনতাম। কাজে খুব সুনাম ছিল বাবার। আগে রায় সাহেব, পরে রায় বাহাদুর খেতাব পেয়েছিলেন। তাই নিয়ে ভারী লজ্জিত ছিলেন। কেউ খেতাবটা লিখলে বা বললে বেজায় চটে যেতেন। কোনো বড় সাহেবের বাড়ি যেতেন না, ভেট পাঠাতেন না। সে ভালো কাজ করে অবসর নেবার কয়েক বছর আগে ইম্পিরিয়াল সার্ভিসে উন্নতি লাভ করেছিলেন। খোসামত দেখতে পারতেন না, কিন্তু একদিক দিয়ে ইংরেজদের ভারী ভক্ত ছিলেন। বলতেন, ওরা পরিশ্রমী, ওরা সময়নিষ্ঠ, ওরা কথা দিলে কথা রাখে, ওরা আমাদের চাইতে সৎ। আমার কথাগুলো খুব ভালো না লাগলেও বুঝতাম ওর মধ্যে অনেকখানি সত্যি আছে। এসব অনেক পরের কথা। 1915 সালে এসবের ধার ধারতাম না। ছোটবেলার কথা বলা বড় শক্ত, কারণ তার কতখানি বাস্তব আর কতখানি মন গড়া কিংবা বড়দের মুখে শোনা তা বলা শক্ত। আমার তো আরও বড় হবার পরের ঘটনা সম্বন্ধেও কিছু অনিশ্চয়তা আছে। যদিও আমার স্মরণশক্তি বেশ তীক্ষ্ণ, তবু সাল তারিখ গুলিয়ে যায়, ঘটনার পারম্পর্য ঠিক থাকে না, লোকের নাম ভুলে যাই, উদর বোঝা বুদোর ঘাড়ে চাপাই। আর সবচাইতে বড় অসুবিধা হলো যে কথা আমি শুধু নিজের মনে ভেবেছি, অনেক দিন পরে তাকেই সত্যি বলে মনে হয়। কোনো ডায়েরি লেখিনি কখনো, নিজের কল্পনার পায়ে বেড়ি পড়াবার কোনো চেষ্টাই করিনি। আমার পাথেও শুধু আমার স্মৃতিশক্তি আর আমার সততা। কত ছবি পর্যন্ত এখন দরকারের সময় খুঁজে পাচ্ছি না। তখন অত ছবি তোলার রেওয়াজও ছিল না। ছোট প্রফুল্ল কাকাবাবুর একখানি ছবি থাকলে বেশ হতো। নাম ছিল বোধহয় প্রফুল্লচন্দ্র সেন। একে বাবাদের আপিসের বড় প্রফুল্ল কাকাবাবুর সঙ্গে ভুল করলে চলবে না। ইনি বোধহয় সেক্রেটারিয়েটে কাজ করতেন। বয়স নিশ্চয়ই খুব কম ছিল। ছোটোখাটো পাতলা মানুষটি, ধবধবে ফর্সা রং। বিকেলে বাড়ি ফেরার পথে আমাদের বাড়িতে আসতেন মাঝে মাঝে। আমরা অমনি ছুটে গিয়ে তার কোলে পিঠে চড়ে পকেটে হাত পুরে দিয়ে নানান রকম মজার কথা লেখা পেপারমিন্ট লজেন্সুস বের করতাম। তাই দেখে বড় মাসিমা শকড। আমার 7 বছরের জন্মদিনের আগের দিন এসেছেন। আমি অভ্যাস মতো ময়লা পায়ে কাকাবাবুর কোলে চড়ে বসে পকেটে হাত পুড়েছি। এই বড় একটা পেপারমিন্ট পেলাম, তাতে লেখা ছিল চ্যাটার বক্স। সকলের কি হাসি। এমন সময় মাসিমা বললেন, ও কি, ময়লা পায়ে কাকাবাবুর কোলে উঠেছ? দেখো, ওর কাপড় চোপড় ময়লা হয়ে যাচ্ছে। তাকিয়ে দেখি, ও মা, সত্যি তো, আমার পায়ের ধুলো ওর কালো প্যান্টে লেগে গেছে। ভারী লজ্জা পেলাম। কি করব ভেবে না পেয়ে দুহাতে ধুলো ঝাড়তে ঝাড়তে বললাম, কাল আমার জন্মদিন, তুমি বিকেলে নেমন্তন্ন খেতে এসো। কাকাবাবু চলে গেলে বড়রা সবাই মিলে আমাকে সে কি বকুনি। তুমি ভালো করেই জানো বড়দের বলা হচ্ছে না, তবু কেন ওকে নেমন্তন্ন করলে? কেন করলাম সেটা কেউ বুঝছে না দেখে আমি অবাক হয়ে গেলাম। ওর গায়ে ধুলো লাগিয়েছি, তবু নেমন্তন্ন করব না? সে আবার কি? যাই হোক, প্রফুল্ল কাকাবাবু খুশি হয়ে চলে গেলেন। তারপর দিন আপিস থেকে ফেরার পথে নিশ্চয়ই জামাতুল্লার দোকান থেকে আমার জন্য চমৎকার একটা পেয়ালা পিরিচ কিনে নিয়ে এলেন। এমন সুন্দর জিনিস তার আগে কেউ আমাকে কখনো দেয়নি। চারকোনা মতো আকার, সোনালি পাড় দেওয়া, নীলেতে গোলাপিতে সোনালিতে ফুলের তোড়া আঁকা।
এমনকি ভিতরেও একগোছা ফুল এমন জায়গায় আঁকা ছিল যে হাতল ধরে চুমুক দিয়ে দুধ খাবার সময় একটু আর চোখে চাইলেই আমি ফুলগুলোকে দেখতে পেতাম, মনটা ভরে যেত। কালামানিকের ছবি রাখা উচিত ছিল। কালামানিক বাবার টাট্টু ঘোড়া, বাবার সঙ্গে বনে বনে ঘুরত। কুচকুচে কালো রং, কপালে একটা সাদা রুহিতনের মতো দাগ। কী যে ভালোবাসতাম ওকে! আমাদের দূর থেকে দেখতে পেলেই নাক দিয়ে ফর ফর শব্দ করে ডাকত। দানা দেবার দেরি হলে সে চিহি করে ডাকত। এ ডাক তার থেকে একেবারে আলাদা। বাবা মাঝে মাঝে কুমড়ো পাতায় করে ওকে করকচ নুন খাওয়াতেন, বলতেন ওটা ওদের দরকার। কুমড়ো পাতাটাও ও খেয়ে ফেলতো। আমাদের বড্ড ইচ্ছে করত একদিন আমরাও খাওয়াই। হঠাৎ সেই সুযোগ পাওয়া গেল। দৈবাত আস্তাবলের দরজা খোলা পেয়ে কল্যাণ একমুঠো করচক নুন সরালো। তারপর যখন কেউ দেখছে না, ওর হাতের লেখার খাতার পাতায় করে কালামানিককে নুন খাওয়ালাম। কি খুশি সে! কিন্তু নুন খাওয়া হয়ে গেলে পর কিছুতেই কাগজটাকে ছাড়লো না। বড় বড় চারকোনা দাঁত বার করতে লাগলো। শেষটা কাগজটাও চিবিয়ে গিলে ফেললো। বুঝলাম কাজটা ভালো হয়নি, তাই কাউকে বলিনি। সন্ধেবেলায় তেলের বাতির আলোয় আমরা পড়তে বসেছি। এমন সময় সইস ছুটতে ছুটতে এসে বাবাকে যেন কি বলল। বাবাও ব্যস্ত হয়ে বেরিয়ে গেলেন। একটু পরে ফিরে এসে রেগে বললেন, কে মা কালামানিককে কাগজ খাইয়েছ? এখন কাগজ বেরোচ্ছে? আমরা চুপ, একেবারে কাঠ। শেষে বাবা নিজেই বললেন, বোধহয় কেউ খাওয়ায়নি, ও নিজেই দুর্বঘাসের সঙ্গে খেয়ে ফেলেছে। তোমরা যেখানে সেখানে কাগজ ফেলো না। আমাদের বাড়ির পাশের বাড়িতে পাইন মাউন্ট স্কুলের মেমরা থাকতো। চমৎকার টেনিস কোর্ট ছিল ওদের। বিকেলে টেনিস খেলা হতো। অনেক সাহেব মেম আসতো। সারি সারি টেবিলে চা, কেক, স্যান্ডউইচের ব্যবস্থা হতো। আমরা সারি সারি দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে থাকতাম। মা মাসিমা খুব বিরক্ত হতেন। এর চাইতে শৌখিন জীবন আমরা কল্পনাও করতে পারতাম না। শিলংয়ে সেকালে বায়োস্কোপ দেখিনি। থিয়েটার তো ব্রাহ্মরা দেখে না বলেই জানতাম। তার অভাবও বোধ করতাম না। বছরে একবার ফুলের প্রদর্শনী হতো, সে এক এলাহি কাণ্ড। কত রকম বিলিতি ফুল ফুটতো ওখানে, তার লেখাজোখা নেই। মায়ের বড় ফুলের শখ ছিল, তাই আমাদের বাড়িতে চমৎকার সুইট পি হতো। ঝাউ গাছের গোড়া উঁচু করে মাটি ফেলে ভায়োলেট ফুল লাগানো হয়েছিল। এদের যেমন রং তেমনই গন্ধ। এর চাইতে সুন্দর কিছু হতে পারে আমি ভাবতে পারি না। এক একটা গন্ধের সঙ্গে এক একটা জায়গায় এক একটা মানুষের স্মৃতি জড়িয়ে থাকে। সেই মা চলে গেছেন, 25 বছর হয়ে গেল। কিছুদিন আগে পাটনায় একজনদের পুরনো বাড়ির পুরনো বাগান দিয়ে সন্ধেবেলায় যেতে গিয়ে হঠাৎ মার কথা, মায়ের ভায়োলেট ফুলের কথা মনে পড়ে গেল। পরদিন ভোরে খুঁজে দেখি সেখানে অযত্নে আগাছার তলায় রাশি রাশি ভায়োলেট ফুল ফুটে রয়েছে। কে কবে শখ করে লাগিয়েছিল, তাদের মৃদু সুগন্ধে শ্যাওলাধরা পথটি ভরে আছে। রূপের রসে দিনগুলো এমনই ভরে থাকতো যে বায়োস্কোপ থিয়েটারের অভাব টের পেতাম না। তবে একেবারে যে নাটক হতো না তাও নয়। আমাদের স্কুলেই এক একটি বিশেষ ধর্মোৎসবের দিন সাধু সন্তদের জীবন নিয়ে নাটক হতো। তার কি চমৎকার সাজসজ্জা! মঞ্চ সাজানো হতো কি সুন্দর করে। প্রকাণ্ড প্রকাণ্ড কার্ডবোর্ডের স্ক্রিনে দৃশ্যপট আঁকা হতো। শিক্ষিকাদের সঙ্গে মেয়েরা সেসব আঁকত। এই রকম ব্যবস্থাপনার যে রোমাঞ্চ, তার তুলনা নেই। তারপর চারপাশের গাছপালাগুলোই বা কম কি? আমাদের 3টি ন্যাশপাতি গাছের কথা অনেকবার বলেছি। শীতের আগে সব পাতা শুকিয়ে পড়ে যেত। ন্যাড়া ডাল আকাশের উপরে উঠে থাকতো। ভালো করে দেখলে মনে হতো ছোট্ট ছোট্ট কেঠো গুটি ধরে রয়েছে। তবে সে এতই উঁচুতে যে নাগাল পাওয়া যেত না। নীল আকাশের গায়ে ন্যাশপাতির ডালের কঙ্কাল দেখতে ভারী অদ্ভুত লাগতো। তারপর যেই না শীত কাটলো, মার্চ মাসের হাওয়া বইল, অমনি দেখি রাতারাতি সাদা ফুলে ন্যাশপাতি গাছের ডাল ভরে গেছে। মোমের মতো সুন্দর ফুল, তার মিহি একটু মিষ্টি গন্ধ। দেখে দেখে চোখ ফেরাতে পারতাম না। একটা পিচ গাছ ছিল, তার গোলাপি ফুল। প্লামের সাদা ফুলও সুন্দর, কিন্তু ন্যাশপাতির ফুলের কাছে কেউ লাগতো না। মনে হতো গাছতলায় কে সাদা সুগন্ধি গালচে পেতে রেখেছে। রোজ রাশি রাশি পাপড়ি ঝরে পড়তো। শেষটা একদিন সব ফুল ঝরে যেত। গাছের ডালে ছোট্ট ছোট্ট ফলের গুটিগুলো ন্যাড়া হয়ে দেখা দিত। সঙ্গে সঙ্গে সারা শীত ঘুমিয়ে থাকা পাতার কুঁড়িও ফুটে গিয়ে কচি ফলের মাথায় চাঁদোয়া বানিয়ে তাদের ঠান্ডা হাওয়া হঠাৎ ঝড়ের হাত থেকে রক্ষা করত। ফলগুলো কিন্তু বেজায় শক্ত, কষা, বিশ্রী। গাছে চড়ে কামড়ে খেয়ে দেখেছিলাম। সেই ফল পাকতে ভাদ্র মাস পড়ে যেত। তখন কমলালেবুর চাইতে বড়,
নিটোল সোনালি ফলের ভারে ডালগুলি নেমে আসতো মাটির কাছাকাছি। আমি, নোটন, সরোজ এরাও পেরে খেত। সোনালির ওপর সাদা সাদা খুদে ফুটকি, রসে ভরপুর, খেতে মধু। একটু ক্যাচ ক্যাচ করতো বটে, কিন্তু নিখুঁত জিনিস পৃথিবীতে কোথায় বা আছে। বাড়ির চারদিকে ঝোপের বেড়া ছিল, মেফ্লাওয়ারের ঝোপ। সেও বসন্তকালে ফুটত, সাদা থোপা থোপা। তার সঙ্গে জড়িয়ে থাকতো ছাড়া ছাড়া গোলাপ লতার ফুল। এক একটি মোটায় 7টি করে ফুল। এখনও যেন চোখের সামনে দেখতে পাই। বাড়ির সামনে 3টি গন্ধরাজ লেবুর গাছ ছিল। তাদের মধ্যিখানে লাল মাথার সবুজ গা বড় বড় মাকড়সারা শক্ত মজবুত জাল বুনে রাখত। তাতে প্রজাপতি পড়ত, ড্রাগন ফ্লাই পড়ত। সময় মতো দেখতে পেলে আমরা কাঠি দিয়ে ছাড়িয়ে দিতাম। মনে হতো প্রজাপতি ছাড়া পেয়েও উঠতে কষ্ট হচ্ছে। আশ্চর্য জিনিস এই প্রজাপতি, ধরেছি মাঝে মাঝে। 2টি দানা একসঙ্গে তুলে ফুলের ওপর যখন বসে থাকে তখন পিছন থেকে চুপি চুপি এসে ধরা যায়। ধরেই ছেড়ে দিতাম। হাতের ওদের ডানার থেকে রঙিন গুঁড়ো লেগে যেত। দাদা বলতো গুঁড়ো উঠে গেলে ওরা আর উঠতে পারে না, তখন বেজায় কষ্ট হতো। একবার ঝাউ গাছের মগডালে প্রকাণ্ড ফুটবলের মতো চাক বেঁধেছিল বলতারা। কাকে কাকে যেন হুলো ফুটিয়েছিল। শেষটা একদিন রাতে সোমপারিং গ্রামের লোকেরা এসে বাঁশের আগায় মশাল জ্বালিয়ে চাকে আগুন ধরিয়ে দিল। আগুনের গোলার মতো জ্বলতে জ্বলতে মোমে ভরা চাকটা মাটিতে পড়ে ভেঙে গেল। আর গ্রামের লোকেরা অমনি তার উপর হুমড়ি খেয়ে পড়ে আধ পোড়া শুককিটগুলোকে টপাটপ খেতে লাগলো। ইলবান বলল বড় বলতাদের ডানা পুড়ে তারা মাটিতে পড়ে মরে গেছে। কয়েকটা অন্ধের মতো উঠছিল। দাদা বলল ওরা রাতে দেখতে পায় না। মনে আছে, এসব দেখে আমার গা বমি করেছিল। দিদি বোধহয় কেঁদে নিয়েছিল। কাঁদবার সুযোগও কখনো ছাড়তো না। ছোটবেলায় আনন্দ করবার কিংবা দুঃখ করবার খুব বেশি উপকরণের দরকার হতো না। যখন আমার বছর 5 বয়স হবে তখন একবার মাঘোৎসবের সময় ব্রাহ্ম মন্দিরে গিয়ে দেখি একজন লোক হারমোনিয়াম বাজাচ্ছে, একজন তবলা বাজাচ্ছে, আর বাকিরা করতাল বাজিয়ে গোল হয়ে ঘুরে ঘুরে গান গাইছে। প্রেম সলিলে স্নান করিলে পাপের জ্বালা দূরে যায়। হঠাৎ কল্যাণ আমাদের দল ছেড়ে গাইয়েদের সঙ্গে ঘুরতে ঘুরতে তারস্বরে গান ধরল, প্রেম সলিলে স্নান করিলে পেটের জ্বালা দূরে যায়। বড়রা ওকে বকবে কি, নিজেরা হেসে কুটোপাটি। সেই কয়েক মুহূর্তের জন্য মাঘোৎসবের গাম্ভীর্য দূর হয়েছিল। ভগবান বোধহয় সেটা বেশ উপভোগই করেছিলেন, নইলে পৃথিবীতে এত দুঃখ কষ্টের সঙ্গে এত মজার জিনিস ঠুসে দেবেন কেন? দুঃখের ব্যাপারও হতো। গুরুচরণ নামে আমাদের দপ্তরি ছিল। সে বোধহয় ব্রাহ্ম ছিল, ঠিক বলতে পারি না। তবে তার গোবিন্দ বলে একটা ছেলে ছিল, আমার চাইতে কিছু ছোট হবে। গোবিন্দর মা ছিল না, ছিল সৎমা। সৎমার কয়েকটা ছেলে মেয়ে ছিল। গোবিন্দ তাদের কোলে পিঠে নিয়ে বেড়াতো। একবার একটাকে ফেলে দিয়েছিল বলে ওর মা গোবিন্দর গালে গরম খুন্তির ছ্যাঁকা দিয়েছিল। গোবিন্দ গালে পোড়া ঘা নিয়ে ব্রাহ্ম সমাজের সানডে স্কুলে এসেছিল। তাই দেখে বড়রা ওর বাবাকে ডেকে খুব ধমকে দিয়েছিলেন। গোবিন্দর সেই গালপোড়া চোখ ছলছল মুখটা আমার এখনও মনে পড়ে। আশা করি পরে সে সুখী হয়েছিল। পরে যখন বইতে পড়েছি রবীন্দ্রনাথ বলতেন প্রকৃতির বুকের মধ্যে ছেলেমেয়েরা মানুষ হোক, তখনই আমার মনে হয়েছে আমরা তাই হয়েছিলাম। কৃত্রিম জিনিস খুব কম ছিল আমাদের বাড়িতে। লোক দেখানি জিনিস একেবারেই না। সাদা সিধা কাপড় চোপড় পরতাম। শীতকালে গরম মোজা, উলের সোয়েটার, মোটা মোটা ওভারকোট। বাড়িতে ঠনঠনের চটি পরতাম। একটা লোক বাঁকে করে ঝুলিয়ে বেচতে আসতো। সত্যি কথা বলতে কি, আমার চোখে ওগুলোকে বেশ সুন্দর লাগতো, বিশেষত নতুন অবস্থায়। কেমন কুচকুচে চকচকে। দুঃখের বিষয় 1 মাসে তাদের চেহারা বদলে যেত। মাকে বড় জোর গরদের শাড়ি পরতে দেখেছি। বাবা আপিসে কোট প্যান্ট পরে টাই বেঁধে গেলেও বাড়ি ফিরে চটি, সাদা পাজামা, গরম জব্বা প্যাটার্নের একটা কোট। ভাত খেয়ে উঠে পান খাওয়া চাই। ফ্যাশনেবল হব কী করে? তাতে বিন্দুমাত্র দুঃখ থাকতো না, যদি না কলকাতা থেকে বেড়াতে গিয়ে আমাদের আত্মীয় স্বজনরা আমাদের সাজ পোশাকের বহর দেখে নাক সিটকাতো। আমরা গল্প শুনতে পেলেই খুশি। অতুলভূষণ সরকার বলে একজন ফর্সা টাক পরা দাড়িওয়ালা মানুষ আসতেন। আমরা তাকে বড় মামা বলতাম। কেন বলতাম তা জানি না। শুনেছিলাম ওর বেশি টাকা কড়ি ছিল না, বুড়ি মা আর রুগ্ন বোন ছিল। বোধহয় সেক্রেটারিয়েটেই কাজ করতেন। কিন্তু মানুষটা গল্পের জাহাজ ছিলেন। কত বিখ্যাত ইংরেজি বইয়ের গল্প যে ওই বয়সে ওর কাছে শুনেছিলাম। কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, ড্রপড ফ্রম দি ক্লাউডস, 20,000 লিগস আন্ডার দি সি, রবিনসন ক্রুসো,
ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড, টেল অফ টু সিটিজ ইত্যাদি অজস্র বই। কি ধৈর্য, কি অপরিসীম স্নেহের সঙ্গে যে তিনি এই কয়েকটি অপগণ্ড ছেলে মেয়েকে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা গল্প বলে যেতেন, এখন ভেবে অবাক হই। ভাবি মানুষের কাছে ঋণের জালে জড়িয়ে আছি। একবার একটা মজার ঘটনা ঘটেছিল। শীতকালে বড় মামা আমাদের গল্প বলছেন, এমন সময় আমাদের ধোপা সোনেলাল একটা গরম কোট গায়ে দিয়ে জোগাড় নিয়ে এলো। বড় মামাকে সে লক্ষ্য করেনি। মাকে কাপড় গুনে দিচ্ছে, হঠাৎ বড় মামা বললেন, আরে সোনেলাল, তুমি যে হামারা কোট পিনকে আয়া। আর বলা কওয়া নেই, দুমদাম করে সোনেলাল ভাগলো। পরদিন যোগান দিয়ে যাবার সময় আবার এসে অম্লান বদলে বলল, না না, ওটা আমারই কোট, ঠিক ওর কোটের মতো দেখতে। আমরা মোটেই বিশ্বাস করলাম না, বললাম, তবে পালালে কেন? সোনেলাল ফিক করে হেসে বলল, শরম লাগা। আমাদের ভারী মজার লেগেছিল। বড় মামাও পরে খুব হেসেছিলেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিজয়া সবাইকে। নমস্কার।